অষ্টমীর রাতে নিজের এলাকায় পুজো দেখা শেষ হলে নবমীর রাতে কোথায় পুজো দেখতে যাবে তাই নিয়ে তোড়জোড় চলছে। মা, রূপা ও বোন শম্পাকে নিয়ে জয়ের উচ্চ মধ্যবিত্ত পরিবার। উচ্চ বিদ্যালয়ে চাকরি করে সে। জয় আর রূপা 2 বছর হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। রূপের গুণেই রূপা জয়ের বউ হতে পেরেছে। বাপের বাড়ির অর্থের তেমন জোর না থাকায় সেই রূপের কদর বেশি দিন টেকেনি। চাকরিজীবী জামাইয়ের চাহিদা পূরণ করতে না পারায় রূপার বাবার খুব কষ্ট। রূপাকে সব সহ্য করে নিজের স্বামীর পরিচয় থেকে যেতে হচ্ছে, নিজের ইচ্ছের বিরুদ্ধে। মুখ খুললেই শাশুড়ি মা ঝংকার সুরে বলে ওঠেন, বাপের বাড়িতে তো কিছু নেই, ঘরকুটো কিছু নেই, তো এখানে রাজরানী হয়ে থাকার চেষ্টাও করো না কিন্তু তুমি, মনে রেখো কথাটা। সুযোগ পেলেই নানান দুর্বলতায় আঘাত করেন শাশুড়ি মা। শ্বশুরমশাই গত হয়েছে এই গত 5 বছর হয়েছে। শ্বশুরমশাইয়ের পেনশনের টাকাটা খুব দাপটের সঙ্গেই খরচ করেন শাশুড়ি মা। আজ নবমী, সকাল থেকে কাজের তাগিদে সকালের খাবারটাও খাওয়া হয়ে ওঠেনি রূপার। সকাল থেকে করেই চলেছে, দুপুর হতে এসেছে, সবাই যে যার মতন খাওয়া দাওয়া করে যে যার ঘরে বিশ্রাম নিতে চলে যায়। এদিকে রূপা তখনও খাওয়া দাওয়া হয়নি। সবাই যে যার ঘরে চলে গেলে রূপা পিঠাকি করে রান্নাঘরে কাজ করে চলেছে। কাজ করতে করতে কখন যে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে সে বুঝতেই পারেনি। তারপর একে একে বাড়ির সবাই উঠে আসে, যে যার মতন পুজো দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রূপা সকলকে চা ও হালকা টিফিন পরিবেশন করে রান্নাঘরের ছিটকিনিটা শক্ত করে আটকে দিল। তখন সারাদিনের ক্লান্তিকে সঙ্গে করে অপরাহ্নের সূর্য কখন যে পশ্চিম আকাশে ঢলে পড়েছে, শরীর ক্লান্ত, হাত পা অসাড় হয়ে এসেছে। বিশ্রাম নেওয়ার একটুও সময় নেই, একটুও সময় পায়নি রূপা। এদিকে সবাই যে যার মতো নিজেকে তৈরি করে ফেলেছে, শুধু বাড়ির বউ রূপা বাকি। বাইরের গাড়ির হর্ন জানিয়ে দিচ্ছে যে গাড়িও তৈরি। পা তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে তুলসী তলায় তেলের বাতি জ্বালিয়ে কোনো রকমে সে একটু রেডি হয়ে নিল। ভালো করে সাজতেও পারেনি রূপা। এদিকে নিচে সবাই অপেক্ষা করছে তার জন্য। গাড়ি চলতে শুরু করলো। গাড়ি চলতে চলতে পুজোর গানের আওয়াজ কানে ভেসে আসছে। গাড়ির জানালা দিয়ে ঠান্ডা বাতাস পেয়ে চোখটি বুঝতে না বুঝতেই গাড়ি পৌঁছে গেল পার্কিং জোনে। নবমীর রাতে ভিড় থাকায় অনেকটা দূরেই গাড়িটা পার্কিং করতে হলো। হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হবে। রূপার শরীর আর চলছে না, গাড়িতেই বসে থাকতে ইচ্ছে করছে। এটা বলতে গেলে শাশুড়ি মা শুরু হয়ে যাবে। অন্যদের আনন্দে যেন ব্যাঘাত না ঘটে, তাই নিজের কষ্টকে চেপে রেখে রূপা হাঁটতে শুরু করলো ননদ ও শাশুড়ির সঙ্গে, এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ। রূপার কষ্টকে একটু কম করতে জয় বলল, আজ আমরা হোটেলেই ডিনার করে যাব। জয়ের কথাটা শেষ না হতে হতেই শাশুড়ি মা বলে উঠলেন, তুই জানিস না আমি বাইরের খাবার পছন্দ করি না, আমি বাইরের খাবার খাই না। তোদেরই বা তো বাইরের খাবার খাওয়ার কি আছে বলতো? আমাদের কি রান্নার লোক কি মরে গেছে নাকি? বাইরের খাবার টাবার খেতে হবে না। শাশুড়ি মায়ের কথা শুনে রূপা মনে মনে বলতে লাগলো, তা খাবেন কেন? ছেলের পয়সা ধ্বংস হবে, বৌমা বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে পারবে, তাই না? পুজোর আনন্দ যেন নিমেষে কালো চাদরে ঢেকে গেল রূপা। আর কিছুই ভালো লাগছে না রূপা, মনটা খারাপ হয়ে গেল তার। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেল। বাড়িতে ঢুকতে না ঢুকতে শাশুড়ি মা বলে উঠল, বৌমা রান্নাটি একটু তাড়াতাড়ি বসিও, আমি আর শম্পা হেঁটে হেঁটে খুব ক্লান্ত হয়ে গেছি। ও হ্যাঁ, একটু গরম জল করে দিও তো, পাটা একটু ধোবো। সারাদিন এত খাটুনির পর সারা রাত হেঁটে হেঁটে ঠাকুর দেখে শরীর বিশ্রাম চাইছে। তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে বারান্দায় থাকা চেয়ারটাতে যেই একটু পিঠ ঠেকিয়েছে, শাশুড়ি মা রেগে বলে উঠলেন, মেয়েটা কি না খেয়ে ঘুমিয়ে পড়বে নাকি? এত বিশ্রাম কিসের? বউদের এত বিশ্রাম নিতে নেই। শাশুড়ি মায়ের কথাগুলো বাড়ির সবার কানে পৌঁছলেও রূপার মনে মিশ্রির ছুরির মতন আঘাত করেছিল। সে কিছু না বলে রান্নাঘরে চলে যায়। মাঝে মাঝেই শাশুড়ির ঘর থেকে
আওয়াজ ভেসে আসছে, বৌমা 1 কাপ চা, বৌমা গরম জল। আর হ্যাঁ, শম্পার জন্য 2-3টে রুটি বানিও তো, ও আজকে ভাত খাবে না, ওর শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। আর হ্যাঁ, ওর দুধটাও গরম করে দিতে যেন ভুলে যেও না, মনে করে করে দিও কিন্তু। শম্পা বাড়ির মেয়ে, সুশিক্ষিতা, বিয়ের উপযুক্তা, মাঝে মাঝে প্রতিবাদী হতেও কিছু পা হয় না। মায়ের এই কথাগুলো শুনে শম্পা ও ঘর থেকে বলতে লাগলো, বৌদি ভাই, আমি আজ রুটি টুটি খাবো না, তোমাকে আর আজকে রুটি করতে হবে না, আমি আজ ভাতই খাবো। জয় এতক্ষণে নিজের কাজ ছেড়ে রান্নাঘরের দিকে চোখ রাখলো, দেখলো বউ একা কাজ করছে। জয় রান্নাঘরের দিকে এগিয়ে যেতে রূপা জয়কে 1 কাপ চা দিয়ে বলল, আর কিছু? তুমি কি খাবে? তুমি কি খাবে? এই 3টে শব্দের মধ্যে যে কত অভিমান, কত ক্লান্তি, কত কত কষ্ট লুকিয়ে রয়েছে সেটা জয় বুঝতে পেরেছে। জয় বলল, তুমি এরকম করছো কেন আমার সঙ্গে? তুমি তো জানো আমি কিছু বলতে গেলেই বিপরীত হয়ে যাবে। বিয়ের পরে ছেলেরা কিছু বলতে পারে না, ছেলেরা কিছু বললেই মায়েরা ভাবে ছেলে অন্যের হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে বউদের থেকে স্বামীদের যে কত কষ্ট সে শুধু স্বামীরাই বোঝে। এদিকে শম্পা নিজের কাজ ছেড়ে রান্নাঘরের দিকে আসলো, এসে বৌদিকে বলল, বৌদি ভাই দাও আমি একটু করে দিই। না না শম্পা, তুমি কেন করবে? তুমি রাখো, আমি তো বাড়ির বউ, আমি সব করে নেব। শম্পা তখন বলল, বৌদি তুমি যেমন এ বাড়ির বউ, আমিও তো কোনো না কোনো দিন একটা বাড়ির বউ হব, তখন তো আমাকেও সব করতে হবে, তাই না? আমি না এখানে করে একটু অভ্যাস করে নিই, তখন তো আর আমারও বিশ্রামের কোনো প্রয়োজন পড়বে না, তাই না বৌদি ভাই? রূপা আর কোনো কথা না বেরিয়ে শম্পার হাত দুটো জড়িয়ে ধরে বলল, ঠিক বলেছিস রে মন, মেয়েদের বাপের বাড়ি একরকম, শ্বশুর বাড়ি একরকম। কোনো কোনো মেয়ে আছে যা শ্বশুর বাড়ি ও বাপের বাড়ি একই রকম পায়, তাই না? মেয়েদের জীবনটাই এইরকম। রান্নাঘরে বৌদিকে সাহায্য করতে দেখে ডাকের পর ডাক দিয়ে শম্পাকে তার ঘরে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে, তুই আবার ওখানে গেছিস কি করতে? তোকে কি ওখানে যেতে বলেছি আমি? তোর খাবার তো তোর বৌদি তৈরি করছে, তাহলে তুই কেন ওখানে গেছিস? এত বোকা কেন তুই? কত কষ্ট হয়েছে, কত পরিশ্রম করেছিস, একটু ঘরে গিয়ে বিশ্রাম নে না। বিশ্রাম না নিয়ে বৌদিকে গেছে সাহায্য করতে, ওরটাও ঠিক করে নেবে, তোমাকে অত চিন্তা ভাবনা করতে হবে না। এতক্ষণ মায়ের কথাগুলো শুনে বিরোধী হয়ে তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো, দয়া মায়া তো সব বিসর্জন দিয়ে দিয়েছো দেখছি। তুমিও তো একদিন এই বাড়ির বউ ছিলে, মেয়ে হয়ে মেয়ের যন্ত্রণাটা বোঝো না তুমি? আমি যতটা পরিশ্রম করেছি বৌদি ভাই তার থেকে অনেক বেশি পরিশ্রম করেছে। আমার যতটা ক্লান্তি তার থেকে বৌদি ভাইয়ের অনেক বেশি ক্লান্তি শরীর। আমার যদি বিশ্রামের প্রয়োজন হয়ে থাকে তার থেকে অনেক বেশি প্রয়োজন বিশ্রামের বৌদি ভাইয়ের। তুমি তো একবারও বৌদি ভাইয়ের কথা বলছো না। তুমি এতটা নিষ্ঠুর হয়ে গেছো মা। তুমি বৌদি ভাইয়ের স্বাধীনতা হরণ করেছো মা। বাড়ির বউদের যদি বিশ্রামের প্রয়োজন না হয় তাহলে আমারও তো কোনো বিশ্রামের প্রয়োজন নেই, কারণ আমিও তো একদিন কারোর সংসারে বউ হয়ে যাব, তখন তো আমার আর বিশ্রামের প্রয়োজন থাকবে না মা। তাই আগে থেকেই অভ্যাসটা করে রাখছি। আদরের মেয়ের মুখে এরকম কথা শুনে শাশুড়ি মা স্তম্ভিত হয়ে গেলেন, চুপ করে কিছুক্ষণ বসে থাকলেন। শাশুড়ি মায়ের মুখে কোনো কথা নেই। ধীরে শাশুড়ি মায়ের উদ্ধত্ত মনের ওপরে ঠান্ডা বাতাস বয়ে গেল। আস্তে আস্তে রান্নাঘরে রূপার কাছে এসে বলল, আচ্ছা বৌমা, বিয়ের আগেও কি তোমার মা তোমাকে কিছু বললে তুমি এরকম সব মুখ বুজে সহ্য করতে? সরো মা, আমি ভাতটা বেড়ে দিচ্ছি। না 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 মা, আপনি কেন বেড়ে দেবেন? আপনি বসুন, আমি ভাত বেড়ে দিচ্ছি। বৌদির বিশ্রাম কিসে, এই কথাটা যে অন্যায় শাশুড়ি মা বেশ বুঝতে পারলেন। রূপার কষ্টটা একটু আস্তে আস্তে বিলীন হতে লাগলো। দূরে দাঁড়িয়ে থাকা জয় বোনকে ডেকে বলল, তুই আমার কাজটা অনেক সহজ করে দিলি রে।